4 ইঞ্চি গাঁথনি দিয়েছে, 4 ইঞ্চি গাঁথনিতে হয় এত বড় বিল্ডিং এ? জল দেওয়ার সময় যখন ঢালাইটা হচ্ছিল তখন কাঁপতো, আবার এই একটা ভূমিকম্পর মতো লাগতো। আমি মনে করতাম গরমে তো মনে হয় মাথা কাঁপছে, এরকম আমি মনে করতাম। মাথার উপর ভেঙে পড়ল আকাশ, চলে গেল প্রাণ, পেটের দায়ে চলে গেল প্রাণ। দায় কাদের? কোথায় ঘাটতি ছিল? কোথায় নিয়ম মানা হয়নি? এই প্রেক্ষাপটের সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। সূত্রের দাবি, বন্দর কর্তৃপক্ষের জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স। লিজ দেওয়ার পর নির্মাণের প্ল্যান জমা পড়ে কলকাতা পুরসভায়। যে প্ল্যান জমা পড়েছিল তাতে সই ছিল পুরসভা অনুমোদিত আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের। কিন্তু সূত্রের দাবি, তখনও সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করা হয়নি। কারণ এই জায়গায় আগে অন্য নির্মাণ কাঠামো ছিল। আগের কাঠামো না ভাঙলে মাটি পরীক্ষা করা হয় না। তাই সয়েল টেস্ট ছাড়াই জমা দেওয়া হয়েছিল প্ল্যান, দেওয়া হয়ে যায় ফিজও। এক্ষেত্রে যেটা হয়েছে কোনো কিছু মানা হয়নি, শুধু অনুমোদনটা নিয়েছে কলকাতা কর্পোরেশন। কবে সয়েল টেস্ট হলো, কবে স্ট্রাকচার ডিজাইন হলো, কোনো কিছুই নেই। এবং কলকাতা কর্পোরেশনের যে ইউডিপিতে আমাদের আপলোড করতে হয় স্ট্রাকচারাল ডিজাইনটা, কিছুই করা নেই। যিনি এটার প্রজেক্টার কোঅর্ডিনেটর ছিলেন আর কি, তিনি কাউকেই জানায়নি। ওটা নিজেরাই যে কন্ট্রাক্টর, তিনি কাউকে দিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে তিনি করিয়েছেন, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হলো, নির্মাণের অনুমতি দিলে সেই কাজের অগ্রগতি পুরসভার পোর্টাল ইওডিবিতে আপডেট করতে হয়, আপলোড করতে হয় সয়েল টেস্টের রিপোর্ট। কিন্তু বাস্তবে যেটা হয়েছে সেটা মারাত্মক। গোডাউনের প্ল্যানে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই থাকলেও সয়েল টেস্ট বা নির্মাণ কাজ শুরুর কোনো তথ্যই পুরসভার পোর্টালে আপলোড করা হয়নি। তারপরও গোডাউন নির্মাণ হচ্ছিল কি করে? প্রাণ দিয়ে যার খেসারত দিল এতগুলো মানুষ। কলকাতা পুরসভার পোর্টালে যেহেতু তথ্য আপলোড করা হয়নি, তাই এটাও বোঝা যাচ্ছে না যে বিপর্যয়ের ঘটনাস্থলে নির্মাণের আগে মাটি পরীক্ষা হয়েছিল কিনা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো কাজ হচ্ছিল কিনা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে অনুমোদিত আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাইট পরিদর্শন করলেন না কেন? দ্বিতীয়ত, যদি তারা দেখতেন তাদের নির্দেশ অমান্য করেই নির্মাণ কাজ হচ্ছে, তাহলে তারা প্রজেক্ট ছেড়ে বেরিয়ে গেলেন না কেন? সেক্ষেত্রে পুরসভা প্রজেক্টটি বন্ধ করে দিতে পারত। পুরসভার যে সমস্ত বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দেখার কথা ছিল, তারাই বা এই অবৈধ কারবার দেখলেন না কেন? তারাতলার গোডাউনের যে প্ল্যান কলকাতা পুরসভার কাছে জমা পড়েছিল, তাতে আর্কিটেক্ট হিসেবে সই করেছিলেন সুপ্রতিম চৌধুরী, এবং এটাই হচ্ছে তার সংস্থা নেক্সাস। যদিও তিনি ফোনে জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তিনি এটা জানিয়েছেন যে তিনি পুরসভায় প্ল্যান জমা করেছিলেন, আর্কিটেক্ট হিসেবে সইও করেছিলেন, কিন্তু পরে যে কাজ হয়েছে সে কাজের ব্যাপারে ক্লায়েন্ট কিন্তু তাকে কোনো কিছু জানায়নি। না, প্ল্যানিং একদম সব আইন মতো সব ফলো করে প্ল্যান দেওয়া হয়েছিল, প্ল্যান সাবমিট করা হয়েছিল। কেএমসির হাইয়েস্ট বডি যেটা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি, তারা রিভিউ করে প্ল্যান স্যাংশন দেয়। কিন্তু এটা আর্কিটেকচারাল ড্রয়িং শুধু আমরা সাবমিট করেছিলাম, আমরা কোনো স্ট্রাকচারাল ড্রয়িং সাবমিট করিনি, কারণ ওখানে এক্সিস্টিং স্ট্রাকচার ছিল। তো তারপর আফটার অ্যাপ্রুভাল আমার এই ভদ্রলোক যিনি ক্লায়েন্ট, উনি আর যোগাযোগ করেনি। 2024-এর 17ই মার্চ গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর পুরসভার তরফে একটি পোর্টাল চালু করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট এলাকায় ঘুরবেন এবং কোথাও বেআইনি নির্মাণ হলে সেটির ছবি তুলে পোর্টালে আপলোড করবেন। কিন্তু তারাতলার ক্ষেত্রে তা করা হয়নি। তাহলে পোর্টালের কি আদৌ কোনো গুরুত্ব আছে? প্রশ্ন তুলে দিল বুধবারের বিপর্যয়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।